অফিসে গিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করে সবটা ভিডিও রেকর্ডিং করে নিল অনিরুদ্ধ আর বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নয়নতারা মধুরাকে বলে, আচ্ছা, এরকম দু তিনটে মিথ্যে সাক্ষী এনে আমাদের নামেও তো কোর্টে সাক্ষী দেওয়াতে পারতো, তাহলেই তো আমরা কেসটা জিতে যেতাম। তখন ঈশানী বলে, না ছোট মা, ওরকম হয় না। তখনই নয়নতারা বলে, হ্যাঁ, জেলের ভাত খেয়েছি তো, জেলে তো কোনোদিনও ছিলাম না, সেজন্য মাথাটা উলটপালট হয়ে গেছে। ওইদিকে ব্যাংকের আরেক কর্মকর্তা উঠে দাঁড়িয়ে সাক্ষী দেয় আর বলে, হ্যাঁ, শুধুমাত্র নতুন অ্যাকাউন্টার আমাদেরকে টাকা দিয়েছে এইও নয়, বলেছে যে উপর মহলের কেউ যেন এই কথাটা জানতে না পারে, তাহলে কিন্তু আমাদের সমস্যা করবে। তখন দাদু বলে, একদম মিথ্যে কথা, এসব কিছু মিথ্যে কথা। তখন বাণী মধুরাকে বলে, মধুরা ম্যাম, ওরা তো মিথ্যে সাক্ষী দিয়ে যাচ্ছে। তখন মধুরা বলে, এই সব কিছুর বিরুদ্ধে যে সাক্ষী, সেই সাক্ষী তো এখানে উপস্থিত নেই। তখনই নয়নতারা বলে, কি গো মেয়ে, ওই বাণীর সময় আড়ার সময় তো দেখছি পটর পটর করে কথা বলতে, এখন এভাবে চুপ করে বসে আছো কেন? কিছু বলে আমাদেরকে জামিন করাও। তখন সাথী বলে, মাসিমা, এরকম ভাবে হয় না। ওইদিকে দেখা যাবে মধুরা ম্যাম বলে, ইওর অনার, উনি আমার ক্লায়েন্ট, এইভাবে শিবনাথ চ্যাটার্জিকে উত্তেজিত করতে পারেন না। তখনই জজ সাহেব বিরোধী পক্ষের উকিলকে বলে, আপনি সংযুক্ত হয়ে তারপর কথা বলুন। আর আর কোনো কিছু জিজ্ঞাসাবাদ না থাকলে শিবনাথ রায়কে বসতে বলুন। তারপরেই শিবনাথ রায় হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে। আর তখনই তাপসকে কাঠগড়ায় আসার অনুমতি চায় বিরোধী পক্ষের উকিল। অনুমতি দিলেই তাপস কাঠগড়ায় এসে দাঁড়ায়। তখন বিরোধী পক্ষের উকিল বলে, আপনি কি মনে করেন যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো মিথ্যে? তখন তাপস বলে, হ্যাঁ, মনে করি না, এগুলো সব মিথ্যে, এগুলো সব ষড়যন্ত্র। তখন বিরোধী পক্ষের উকিল বলে, তাহলে এই যে এই 1 বছরে তিনবার এসব কিছু ঘটলো কি করে? আর আপনি থাকাকালীনও তো অনেক কিছু ঘটেছিল তখন। তখন তাপস বলে, এই সব কিছু হলো ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা। তখন বিরোধী পক্ষের উকিল বলে, ইওর অনার, ওনাদের মুখে শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র, কে করবে ওনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র? ওরাই তো বলতে পারছে না। তখন মধুরা ম্যাম বলে, ইওর অনার, বাড়ির মহিলাদের ব্যবসায় কোনো ভূমিকা নেই। আর তাছাড়া ওনার বয়স্ক মানুষ, তাই সবার জামিনের আমি আবেদন করছি। তখনই বিরোধী পক্ষের উকিল বলে, আচ্ছা, মহিলারা কোম্পানির ডিরেক্টর, শেয়ার হোল্ডার, সব জায়গায় সাইন লাগতে পারে, আর এসবের মধ্যে কোনো জায়গায় নেই, তাই তো? তখনই জজ সাহেব বলে, এখানে যথাযথ প্রমাণ না পাওয়ায় কাউকে আমি জামিন দিতে পারছি না, জামিন না মঞ্জুর করা হলো। তাই পরবর্তী শুনানি পর্যন্ত সবাইকে হেফাজতে রাখার আদেশ দিচ্ছে কোর্ট। তারপর দেখা যাবে এই কথাগুলো শুনে শিবনাথ রায় সহ সবাই চমকে যায়। তখন নয়নতারা বলে, ব্যাস হয়ে গেল, এখন আবার সেই জেলেই যেতে হবে, ভালো লাগছে না আর। তখনই বাণী মধুরা ম্যামকে বলে, মধুরা ম্যাম, মিস্টার চ্যাটার্জি তো কোম্পানি শেয়ার হোল্ডারও না, কিছুই না। তাই মিস্টার চ্যাটার্জির জামিনটা যদি মঞ্জুর করা হতো তাহলে আমাদের প্রমাণ জোগাড় করতে সুবিধা হতো। তখনই মধুরা ম্যাম কোর্টে এসেই আবেদন করে আর বলে, ইওর অনার, এখানে অনিরুদ্ধ চ্যাটার্জির কোনো স্বার্থগত বা ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনোভাবে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তাই অনিরুদ্ধ চ্যাটার্জির আমি জামিন চাইছি। তখনই কোর্ট জামিন মঞ্জুর করলেই ওইদিকে মৌলি আর বিক্রম দেব পুরো চমকে যায়, খুশি হয়ে যায় সাথী আর অনিরুদ্ধ। তারপরে বিক্রম দেব তার বিরোধী পক্ষের উকিলকে বলে, আচ্ছা, কি করে অনিরুদ্ধ কি করে জামিনটা পেয়ে গেল? উৎপল, কথা বলো। তখন উৎপল বলে, স্যার, আমি তো চেষ্টা করেছি, আপনি তো দেখলেন। তখন মৌলি প্রচন্ড রেগে যায়। এদিকে সাথী বলে, যাক, অন্তত একজনের জামিন তো হয়েছে, এবার আমরা এক এক করে ঠিক এখান থেকে বেরোতে পারবো। এই কথা বলে সাথীর হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে যায়। আর তখন বিক্রম দেব দৌড়ে আসে আর এসেই বলে, সাথী, তুমি ঠিক আছো তো? অ্যাম্বুলেন্স ডাকো। তখন বাণী ইনহেলার এনে দেয় আর বিক্রম দেবকে বলে, আপনার না আমাদের পরিবারের জন্য চিন্তা করতে হবে না। আপনি যে এতটুকু মাসিমণির জন্য ভেবেছেন, সেটাই অনেক। সেই জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমরা পরিবারের সবাই আছি তো মাসিমণির পাশে, তাই আপনাকে এই নিয়ে ভাবতে হবে না। ধন্যবাদ। তখন এই কথা শুনেই বিক্রম দেব প্রচন্ড রেগে যায়। ওইদিকে অনিরুদ্ধ তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে পুলিশ অফিসার সবাইকে নিয়ে যাচ্ছে। এদিকে নয়নতারা আবারও কথা তোলে আর বলে, সেই বাণী নিজে স্বার্থপর, কাকে ছাড়ালো? অনিরুদ্ধকে ছাড়ালো, আর কাউকে ছাড়ালো না। তখন সাথী বলে, আচ্ছা অফিসার, আমি বলছি কি, সাথী আর বাবা, ওরা তো অসুস্থ, গাড়িতে আগে ওদেরকে তুলবেন। তখন অফিসার বলে, ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করব। তখন শিবনাথ রায় বলে, আচ্ছা, আমার ছেলে পিনাকি, পিনাকি এখন কেমন আছে অফিসার? ও সুস্থ হয়ে যাবে তো? তখন অফিসার বলে, হ্যাঁ, এখন ভালো আছে। তখন নয়নতারা বলে, দেখেছো বৌমা,
আমি কি সাধে বলি যে বানি ইচ্ছে করে এই সবকিছু করেছে? না হলে বানি চাইলেই তো পারতো না আমাদের সবাইকে বের করতে? তখন সাথী বলে, হ্যাঁ তাই তো, ও তো পিনাক্ষীকেও বের করতে পারতো। পিনাক্ষী এতটা অসুস্থ না, ও আমাদের কারোর জন্য ভাবলো না। তখন এই কথা শুনে নয়নতারা খুশি হয় আর বলে, হ্যাঁ তুমি এবার বুঝতে পারছো তো কাকে বাড়িতে এনে ঢুকিয়েছিলে? সব তোমার আশকারাতে হয়েছিল। তখন দাদু বলে, হ্যাঁ বোঝার তো আর বাকি কিছু রইলো না। তখন তাপস বলে, মেসোমশাই আপনারা ভুল ভাবছেন। তখনই মৌলি সেখানে আসে আর এসে বলে, দেখেছো মম, বানি না ইচ্ছে করে এসব কিছু করেছে পুরো সম্পত্তি নিজে হাতাবে বলেই, অনিরুদ্ধকে নিয়ে। তখন তাপস বলে, না ভুল বলছো তুমি, বানি যা করেছে ঠিক করেছে। তখন ঈশানী বলে, তাপস দা আপনি বানির হয়ে কথা বলবেন? হ্যাঁ ঠিক আছে, বানি আপনার বৌমা ঠিক আছে, তার জন্য বানির দোষটা আপনি চোখে দেখবেন না? তখন নয়নতারা বলে, হ্যাঁ এখন তো বানি ভালো হবেই, তাই না? তখন সাথী বলে, তোমরা কেন বুঝতে পারছো না বানি কেন এই কাজটা করেছে? বানি ঠিক কাজ করেছে। তখন তাপস বলে, হ্যাঁ বানি অনিরুদ্ধকে বের করে একদম ঠিক কাজ করেছে, কারণ অনিরুদ্ধ অনেক আগে আমাদের কোম্পানির শেয়ার সবকিছু ছেড়ে দিয়েছিল। আর তাছাড়া ও এখন আমাদের কোম্পানিতে শুধুমাত্র একজন সাধারণ কর্মচারী, এছাড়া আর কিছুই না। তাই অনিরুদ্ধকে বের করা অনেকটা সহজ ছিল। তখন নয়নতারা বলে, হ্যাঁ এই সবকিছু ছিল ওই বানি ডাকাত রানীর প্ল্যান, এছাড়া আবার কি থাকবে? তখন সাথী বলে, আপনারা ভুল ভাবছেন। তখন ঈশানী বলে, না সাথী, তোমার বৌমার হয়ে তুমি কথা বলবে এটা স্বাভাবিক, কিন্তু বানি আমাদের জন্য কি কিছু করলো? কিছু করলো না তো। তখন তাপস বলে, তোমাদেরকে আমি এবার সত্যিটা বলছি তাহলে, অনিরুদ্ধকে বানি কেন বের করেছে? কারণ অনিরুদ্ধ ওর পাশে থাকলে ও সবাইকে তাড়াতাড়ি করে বের করতে পারবে, শুধুমাত্র এই জন্যই বানি অনিরুদ্ধকে ছাড়িয়েছে। আর তাছাড়া অনিরুদ্ধ ব্যবসায়ের সঙ্গে কোনো যোগসূত্র নেই বলেই অনিরুদ্ধকে তাড়াতাড়ি করে বের করতে পেরেছে, যাতে ওরা দুজন মিলেই আমাদের সবাইকে নির্দোষ প্রমাণ করতে পারে। তখন সাথী সহ সবাই তাপসের কথা শুনে অবাক হয়। তখন তাপস বলে, তোমরা এই কথাগুলি ভাবছো আমি জানি, এটা ভাবাটাই স্বাভাবিক। তখন দাদু বলে, তার মানে অনিরুদ্ধকে সবকিছু আগে জানতে পেরেই সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল? তখন সাথী বলে, মেসুমশাই আপনি এটা কি বলছেন? তখন অনিরুদ্ধ বলে, না দাদু, আমি এসব কিছু আগে জানতাম না, তবে যারা ষড়যন্ত্রটা করেছে না তাদেরকে আমি নিজে খুঁজে বের করব, আর সব প্রমাণ বের করেই তারপরে সবাইকে আমি সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। বানি সেই জন্য শুধুমাত্র আমাকে বের করেছে, নিজেদের সুখ শান্তির জন্য বের করেনি। তখন বানি বলে, আপনারা আমার উপর একটু ভরসা রাখুন, দেখবেন আমি সবাইকে নির্দোষ প্রমাণ করেই তারপরে বের করব। তখন এই কথা শুনে ঈশানী সহ সবাই অবাক হয়ে বানের দিকে তাকিয়ে থাকে। তারপরে মৌলি নাটক করতে থাকে। আর তখন অনিরুদ্ধ বলে, শোনো মৌলি, তোমারও নাটক করার দরকার নেই। তখন বিক্রম চ্যাটার্জি আসে আর এসে বলে, শুনুন, আপনাদের জন্য যে অফারটা আমি দিয়েছিলাম না, সে অফারটা কিন্তু এখনো আছে। এখনো চাইলে আমার কাছে পুরো সম্পত্তি বিক্রি করে দিতে পারেন, শেয়ারগুলো। তখনই দাদু বলে, শোনো বিক্রম, তোমার সঙ্গে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছো? তখন বিক্রম বলে, গলা উঁচু করে একদম কথা বলবেন না। আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন আপনারা বুঝতে পারছেন তো? তাই এখনো সময় আছে, আমার কথা রাজি হয়ে যান। তখন বানি বলে, না, আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না, আমাদেরটা আমরা বুঝে নিতে পারবো। আমরা কি করব না করব সেটা আমরাই ঠিক করব। সময় হলেই তো সব সত্যিটা বেরিয়ে আসবে, আর সময় হলে বোঝা যাবে কে জিতবে আর কে হারবে। তখন বাণীর কথা শুনেই অবাক হয়ে যায় বিক্রম। তারপরে সবাই সেখান থেকে চলে যায়। ওইদিকে বিক্রম প্রচন্ড রেগে যায় বাণীর উপর। তারপরে দেখা যাবে সাংবাদিকরা বাণী আর অনিরুদ্ধকে ঘিরে ধরে আর বলে, আচ্ছা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেগুলো কি সত্যি? তখন বাণী বলে, এখন আমরা কিচ্ছু বলতে চাইছি না। এই বলে সেখান থেকে চলে গেলে ওইদিকে মৌলি বিক্রম দেবকে বলে, এই বাণী কিন্তু খুব ডেঞ্জারাস, ওকে কিন্তু সাবধানে চলতে হবে, ও যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে। তখন বিক্রম দেব বলে, চিন্তা করো না, আমার কাছে প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি আছে। এবার সবকিছু কিন্তু তোমাকেও করতে হবে। আর বন্ধুর শত্রু যখন আমারও শত্রু, তাহলে তো তোমার ভাবতেই হবে না। ওই বাণীর ব্যবস্থা আমি করব। বাণীকে কি করে সবকিছু থেকে সরাতে হয় সেটা আমি ঠিক করব। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী বাড়িতে যায়। অনিরুদ্ধ বসলেই তখন তানিয়া দৌড়ে আসে আর এসে বলে, বাবা তুমি এসেছো? তারপরেই তানিয়াকে ভিতরে পাঠিয়ে দিয়েই অনিরুদ্ধ আর বাণী বলে, আমরা যে যে জায়গা থেকে ওরা টাকা খুঁজে পেয়েছিল, সবকিছু খুঁজে পেয়েছিল, সেই সেই জায়গায় গিয়ে আমাদেরকে দেখতে হবে, চলো বানি। তখন অনিরুদ্ধ বলে, এই বাড়িতে কিছু পাওয়া যাবে। ঠিক তখনই ওরা ঘরের মধ্যে যেখানে দেয়াল খুঁড়ে টাকা রাখা ছিল সেখানে যায়। আর তখন অনিরুদ্ধ বলে, দেখো বানি, এখানে এখনো দেয়ালটা কাঁচা আছে, প্লাস্টার কাঁচা, তার মানে
এটা এই কিছুদিনের মধ্যে করা হয়েছিল, তার জন্য প্লাস্টার এখনো শুকায়নি। তখন বাণী বলে, তার মানে যেদিন বাড়িটা ফাঁকা ছিল সেদিনই করা হয়েছিল? জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠীর দিন আমরা অনেকক্ষণ বাড়িতে ছিলাম না। তখন অনিরুদ্ধ বলে, ঠিক বলেছো, সেই সুযোগেই হয়তোবা এই কাজগুলো হয়েছে। তারপর অনিরুদ্ধ বাণী অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যায়। তখন মৌলি বলে, অনিরুদ্ধ বাণী, তোমরা প্রমাণ খুঁজছো? কিচ্ছু পাবে না। তখনই মৌলি সঙ্গে সঙ্গেই বিক্রম দেবকে ফোন করে। তখন বিক্রম দেব ফোনটা ধরলে মৌলি বলে, হ্যাঁ বিক্রম দেব, আসলে অনিরুদ্ধ আর বাণী প্রমাণ খুঁজছে। বাড়িতে যে নতুন করে প্লাস্টার করে এই টাকাগুলো রাখা হয়েছিল সেটা কিন্তু ওরা ধরে ফেলেছে। এবার যে কোনো ভাবে যদি প্রমাণ করে দেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তখন বিক্রম দেব বলে, চিন্তা করো না, আমার কাছে সব প্ল্যান রেডি আছে, সবকিছু আমি ভেবে চিন্তে করেছি, তাই তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি শুধুমাত্র আমি যা বলছি তা করবে। এখন কিন্তু সবকিছু তোমাকেই করতে হবে। তখন মৌলি বলে, তাহলে আমি কি করব? তখন বিক্রম দেব বলে, তুমি বাড়ির লোকদের কাছে যাও, সবার কাছে গিয়ে এরকম একটা নাটক করবে যাতে তুমি ওদের নিয়ে কনসার্ন, তুমি ওদের কথা ভাবছো, এরকম একটা নাটক করো। তখন মৌলি বলে, দেখুন, আমি কিন্তু এরকম নাটক করব ঠিক আছে, ওই বাণী আর অনিরুদ্ধ যেন কিছুতেই জিততে না পারে। তখন বিক্রম দেব বলে, চিন্তা করো না, সব কিছু করা আছে, আমার লোকও ওখানে পৌঁছে যাবে। অন্যদিকে সাথী আর নয়নতারা একটা সেলের মধ্যে, আর ওইদিকে তাপস আর শিবনাথ রায় একটা সেলের মধ্যে। তখন নয়নতারা বলে, দুধ, আমার ভালো লাগছে না। আর পিনাকি বা এসে কি করবে? সেই তো এই জেলের মধ্যে ঢুকতে হবে। তার থেকে আমিও ভাবছি শ্বাসকষ্টের নাটক করে হসপিটালে গিয়ে বসে থাকবো। ওই সব কিছু না বাণীর জন্য হয়েছে। তখন সাথী বলে, মাসিমা আর কত বলবেন বলুন তো? তখন তাপস বলে, আপনারা কেন বুঝতে পারছেন না? বাণী যা করেছে আমাদের জন্যই করেছে, আমাদের ভালোর জন্যই করেছে। তখনই সেখানে মৌলি এসে হাজির হয়। তখন তাপস বলে, তাও তো বাণী করেছে, আর আর বাড়ির কেউ সে তো করলোও না। তখন দাদু বলে, ঠিকই তো, মৌলি কি করলো আমাদের জন্য? তখন ঈশানী বলে, হ্যাঁ, মৌলি ঠিক ঠিক আছে, কিছু করেনি, তারপরেও তো। ঠিক তখনই মৌলি এসে হাজির হয় আর বলে, মম। তখন মৌলিকে দেখি ঈশানী বলে, মৌলি? তখন মৌলি বলে, হ্যাঁ মম, দেখেছো, এসব কিছু না বাণী করেছে, বাণীর জন্য এই সব কিছু হয়েছে। ওরা সম্পত্তি একা ভোগ করবে বলেই এই সব কিছু করেছে। তখন সাথী বলে, আর কত মিথ্যে কথা বলবে মৌলি? আচ্ছা, তুমি কেন বাণী আর অনিরুদ্ধের উপর পড়ে আছো বলো তো? তুমি খালি ওদের শাস্তি দেবে সেই কথাই ভাবছো। তোমার মা আর বাবা সবাইকে বের করবে কি করে সেটা ভাবছো না? তখনই কুয়াশা সেখানে হাজির হয়। তখন কুয়াশাকে দেখে পুরো অবাক হয়ে যায় মৌলি। তারপর কুয়াশা এসে ফুলের তোড়া ধরে দাদুর সামনে আর বলে, এটা আমার বস বিক্রম দেব আপনাদের জন্য পাঠিয়েছে। তখন দাদু একটা কাগজ পড়েই চমকে যায়। তখন কুয়াশা বলে, আমি শুনলাম আপনারা নাকি আমার বস বিক্রম দেবের কাছে সবকিছু বিক্রি করে দিচ্ছেন। তখনই সাথী বলে, শোনো, তুমিও সেই দলে নাম দিয়েছো নাকি? ঠিকই আছে, সব শয়তান একত্রে হয়েছো। শয়তানে শয়তানই তো বন্ধুত্ব হয়। হ্যাঁ, থাকুন একসঙ্গে। তখন কুয়াশা বলে, দেখুন, আপনি আমাকে বলতেই পারেন, তবে আমার বসকে নিয়ে না একটা কথা বলবেন না, বিশেষ করে শয়তান বলবেন না। আমার বস কিন্তু ভালো মানুষ, আপনাদের পাশে দাঁড়াতে চাইছে, আর আপনারা কিনা এসব কথাগুলো বলছেন। তখন দাদু বলে, শোনো, তোমার বসের কোনো কিছুই আমাদের চাই না, আর তোমার বসের কোনো প্ল্যান আমি সাকসেসফুল হতে দেবো না। তখন ঈশানী বলে, শোনো, এখানে তুমি আর কোনোদিনও আসবে না। অফিসার, আমাদের সঙ্গে কেউ দেখা করতে আসলে অবশ্যই আমাদের পারমিশন নেবেন। তখন সাথী বলে, হ্যাঁ, তোমার বসের কাছে যাও, এখানে যেন তোমার মুখটাও আমরা কোনোদিন না দেখি। তারপরে অফিসার ঈশানীর কথা শুনে অবাক হয় আর বলে, ম্যাডাম চলুন। তারপরেই সেখান থেকে কুয়াশাকে নিয়ে যেতে চায়। তখন কুয়াশা বলে, শুনুন, আমার বস যে কথাটা বলেছে না সেটা কিন্তু শুনে দেখতে পারতেন, আমার বস কিন্তু খারাপ মানুষ না। তখন এই কথা বলে সেখান থেকে কুয়াশা চলে যায়। তখন মৌলি তাকিয়ে থাকে। ওইদিকে দাদু প্রচন্ড রেগে যায় আর বলে, আমি না বুঝতে পারছি সবকিছু পিছনে ওই বিক্রম দেবী আছে। বিক্রম দেব আমাদেরকে সর্বশান্ত করার চেষ্টা করছে। তখন নয়নতারা চুপি চুপি মৌলিকে ডাকে আর বলে, দিদি ভাই, এদিকে এসো। তখন মৌলি এগিয়ে গেলে নয়নতারা বলে, এই সবকিছুর পেছনে তুমি নেই তো? তখন মৌলি বলে, নানা গ্র্যান্ড মমি, কি বলছো তুমি? আমি এসব কিছুর পিছনে কি করে থাকবো? আমি নেই, বিশ্বাস করো। তখনই নয়নতারা বলে, তাহলে তোমাকে পুলিশ অ্যারেস্ট করলো না কেন? তখন মৌলি বলে, আমি কি করে বলবো, তুমিও তো দেখছি বাণীর মতো প্রশ্ন করছো। তখন মৌলি মনে মনে বলে, কোনোদিনও কেউ জানতে পারবে না এই সব কিছুর পিছনে আমিও আছি। সবাইকে না পুরো শেষ করে দেব। এই পরিবার তো আর আমার না। তখন এই কথা বলে মৌলি মনে মনে হাসে। ওইদিকে অনিরুদ্ধ আর বাণী অফিসে গেলেই সিকিউরিটি গার্ডকে বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে সিকিউরিটি গার্ডকে রেস্কিউ করে আর বলে, কি হয়েছিল দাদা?
তখনই সেই সিকিউরিটি গার্ড বলে, ম্যাডাম আমার মুখ বেঁধে, হাত পা বেঁধে ওরা কাগজপত্র নিয়ে সেখান থেকে চলে গেছে। তারপরে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি কোন কোন কাগজ নিয়ে গেছে কে জানে। ওদিকে অনিরুদ্ধ সবটা ভিডিও করতে থাকে। তখন বাণী বলে, এগুলো ভিডিও করে কি হবে মিস্টার চ্যাটার্জি? তখন অনিরুদ্ধ বলে, এগুলো কোর্টে কাজে লাগবে। তখন বাণী বলে, ঠিক আছে, আমি বরং সবটা দেখে আসি। এখানেও যে জায়গা থেকে টাকা পাওয়া গেছিল সেই জায়গায় কিছু পাওয়া যায় নাকি। তখন বাণী সবটা দেখে এসে বলে, মিস্টার চ্যাটার্জি এখানে তো কোনো কিছু পাওয়া গেল না। তখন অনিরুদ্ধ বলে, আমাদেরকে অন্য কোনো ভাবেই জানতে হবে কমপ্লেনটা কে করেছিল। তখন দেখা যাবে অনিরুদ্ধ একটা পুলিশকে ফোন করে। তখন অফিসার অনিরুদ্ধকে বলে, স্যার আপনি কেমন আছেন? তখন অনিরুদ্ধ বলে, দেখুন অফিসার আপনাকে যে ফোন করতে হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমাদেরকে ফাঁসানো হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।